স্ত্রী মেনটেন্যান্স মামলা করলেই তাকে মেনটেন্যান্স দিতে হবে, বা স্ত্রী মেনটেন্যান্স করবে এই আশাতে যে আমি মেনটেন্যান্স মামলা করেছি, আমি তো মেনটেন্যান্স পাবোই, সে আমার এভিডেন্স থাকুক আর নাই থাকুক, আমি যখন স্ত্রী আমার মেনটেন্যান্সটা প্রাপ্য, জন্মগত অধিকার। তো এরকম কিন্তু বিষয়টা নেই। সেটা কি আবার প্রমাণ করলো দিল্লি হাইকোর্টের এই রিসেন্ট জাজমেন্ট। তো এই জাজমেন্টটা কোন পরিস্থিতিতে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আসলো এবং জাজমেন্টে কি বলেছে, সেই সব কিছু আলোচনা করবো। সবার আগে জেনে নেব এই যে কেসটা, এর ব্যাকগ্রাউন্ড। প্রথমেই এটা বলি, সেটা হলো একজন স্ত্রী তার স্বামীর এগেনস্টে খোরপোশের মামলা করেছে। তার ক্লেম ছিল 30,000 টাকা, এবং সেই ক্লেমটা সে কীভাবে প্লেস করলো সেটা একটু বলি। সেটা হলো সে ফ্যামিলি কোর্টে গিয়ে একটা মামলা করলো খোরপোশে, তার জন্য 20,000 টাকা আর তার মেয়ের জন্য 10,000 টাকা। তো টোটাল মিলিয়ে 30,000 টাকা সে মেনটেন্যান্স মামলা করলো স্বামীর এগেনস্টে, এবং বললো যে স্বামী ইন্ডিয়ান রেলওয়েতে সার্ভিস করে, 55,000 টাকার উপর তার স্যালারি, তো সে এটা ব্যয় ভার বহন করতে পারবে, এরকমভাবে একটা মামলা হলো। তো মামলা যখন করলো সে সেই মামলায় যে বক্তব্য যে পেশ করেছিল, সেখানে এটা বলেছিল যে তার উপর বিয়ের প্রথম থেকে, মানে তার 2009 সালে বিয়ে হয়েছে এবং 2010 সালে তার বাচ্চা হয়েছে, এবং সেই সময় থেকে মানে বিয়ের পর থেকেই তার উপর মেন্টাল, ফিজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল হ্যারাসমেন্ট তার স্বামী এবং তার বাবা মা অর্থাৎ শ্বশুর শাশুড়ি করত। তো এটা চলছিল, এবং সে এক সময় বাধ্য হয় তার ম্যাট্রিমোনিয়াল হাউস অর্থাৎ শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি দিয়ে থাকতে, এবং সে বর্তমানে তার মায়ের উপর নির্ভরশীল। তো এরকমই তার বক্তব্য ছিল। এছাড়া তার বক্তব্য ছিল যে সে 10,000 টাকা মাসিক বেতনে একটি স্কুলে টেম্পোরারি টিচার হিসেবে চাকরি করেন, এবং সেখান থেকে তাকে 5,000 টাকা বাড়ি ভাড়ার জন্য দিতে হয়। এই পরিস্থিতিতে তার নিজের পক্ষে বাচ্চার এবং তার নিজের ভরণ পোষণ করা সম্ভবপর হচ্ছিল না, তাই সে মেনটেন্যান্স মামলা করেছে। কিন্তু মামলাটি যখন এগোতে থাকলো ফ্যামিলি কোর্টে, তখন দেখা গেল সে যে আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছিল 2017-18 সালে, সেখানে তার ইনকাম 4 লক্ষ টাকার উপরে, অর্থাৎ মাসিক 33,000 টাকা তার মান্থলি স্যালারি দেখা যাচ্ছে, এবং সে একটি সরকারি স্কুলে চাকরি করে, এরকমই সেখানে প্রদর্শিত হচ্ছিল। তো তখন যখন তাকে জিজ্ঞাসা করা হয়, এই যে আপনি অ্যাফিডেভিট দিয়েছেন সেখানে দেখাচ্ছেন যে আপনার মাসিক ইনকাম 10,000 টাকা, কিন্তু এই ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা শো করছে 2017-18 সালে, সেখানে দেখাচ্ছে আপনার মাসিক ইনকাম 33,000 টাকা এবং আপনি একটি সরকারি চাকরি করেন। তো এই দুটো তো একটা একটার সঙ্গে পরিপন্থী হয়ে যাচ্ছে, একটা একটার সঙ্গে তো মিলছে না। তো সেক্ষেত্রে আপনার বক্তব্য কী? তখন তিনি বলেন যে 2017 সালে তার সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টে তার চাকরিটা চলে যায়, এবং সেই স্কুলেই সে 10,000 টাকা বেতনের টেম্পোরারি টিচার হিসেবে চাকরি করেন, মানে তার সরকারি চাকরিটি চলে যায় এবং পরবর্তীকালে সে সেই স্কুলের টেম্পোরারি টিচার হিসেবে সে চাকরি করছে। তো তাই তার ইনকামটা কমে গেছে। তো এটা তার বক্তব্য ছিল। কিন্তু দুঃখের বিষয় এটাই যে যেহেতু স্ত্রী তার নিজের বর্তমান ইনকাম প্রমাণ করার মতন কোনো পে স্লিপ বা ফর্ম 16 কোর্টে পেশ করতে পারেনি, তাই ফ্যামিলি কোর্ট মান্থলি 16,000 টাকা একটি মেনটেন্যান্স অর্ডার করেন তার বাচ্চার ভরণ পোষণের জন্য। কিন্তু এক্ষেত্রে স্ত্রীর ভরণ পোষণের যেই ক্লেমটা ছিল সেটাকে অ্যাকসেপ্ট করেননি, রিজেক্ট করেছিলেন। তো এই যে অর্ডারটা যখনই সে পেল ফ্যামিলি কোর্টের, তখন সে কী করলো, দিল্লি হাইকোর্টে চলে গেল এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে, এবং দিল্লি হাইকোর্টও কিন্তু সেই একই কথা বললো যে আপনার ইনকাম যেটা আছে ইনকাম ট্যাক্স রিটার্ন অনুযায়ী 4 লক্ষ টাকার উপরে, অর্থাৎ মান্থলি 33,000 টাকা ইনকাম এখানে প্রদর্শিত হচ্ছে। তো আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি ক্লেম করছেন যে আপনার 10,000 টাকা মাসিক ইনকাম, তো তার রেসপেক্টে পে স্লিপ কোথায়, তার রেসপেক্টে ফর্ম 16 কোথায়, এগুলো কোথায়, এগুলো দিন, তারপর আমরা মেনটেন্যান্স অর্ডার করব। কিন্তু সে সেই প্রমাণগুলো, মানে তার যে বক্তব্য ছিল যে 10,000 টাকা তার মাসিক ইনকাম, সেটাকে কিন্তু সে কোর্টে পেশ করতে পারেনি। তাই তার যে মেনটেন্যান্স ক্লেমটা ছিল সেটাকে কোর্ট রিজেক্ট করে, এবং তার বাচ্চার জন্য মাসিক 16,000 টাকা যে ফ্যামিলি কোর্টের অর্ডার ছিল, সে বড় হওয়া পর্যন্ত এবং সে যতদিন বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত, তো সেই অর্ডারটাকে কিন্তু বহাল রাখে। এছাড়া এই কেসের যখন ক্রস এক্সামিনেশন চলছিল, তখন হাজব্যান্ড এই কথাটা কিন্তু বলেছিলেন যে আমার স্ত্রী কোনো সঠিক কারণ না দর্শে, কোনো রিজনেবল গ্রাউন্ডস না দেখিয়ে সে ঘর ছেড়ে চলে গেছে, অর্থাৎ শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে। তো তার সপক্ষেও কিন্তু স্ত্রী কোনো যুক্তি পেশ করতে পারেননি বা প্রমাণ পেশ করতে পারেননি। এটাও কিন্তু এই মেনটেন্যান্সের যে অর্ডার হয়েছিল সেই অর্ডারটাকে প্রভাবিত করেছিল, কারণ 125 CRPC অনুসারে কিন্তু এখানে কিন্তু কোনো রিজনেবল কারণ ছাড়া, কোনো জাস্টিফাইড রিজন ছাড়া যদি স্ত্রী
স্বামীর সঙ্গে না থাকে, সেটাও কিন্তু মেনটেনেন্স না পাওয়ার ক্ষেত্রে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই একটা কথা বলি, যখনই আপনার উপর মেনটেনেন্স মামলা হবে তখন কিন্তু ভেঙে পড়বেন। ভাববেন না যে আকাশ ভেঙে পড়লো, আমার সব শেষ। দেখুন একটা কথা বলি, স্ত্রী যখন মেনটেনেন্স মামলা করেছে আপনাকে মেনটেনেন্স দিতে হবে, এটা ভেবেই আপনি লড়াই শুরু করবেন। কিন্তু এটার সঙ্গে সঙ্গে এটাও আছে যে স্ত্রী যদি নিজেকে ভরণ পোষণ করতে সক্ষম না হয় তাহলেই মেনটেনেন্স দেবো। স্ত্রী যদি নিজেকে ভরণ পোষণ করতে সক্ষম হয়, নিজে যদি ইনকাম করে, তাহলে ভরণ পোষণ জায়গাটা কিন্তু অনেকটাই দূরে সরে গেল। তাই এই যে দূরে সরাতে হলে আপনাকে কিন্তু স্ত্রী যে ইনকাম করে, স্ত্রী চাকরি করে, ব্যবসা করে বা কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, যাই করুক, স্ত্রীর একটা ইনকাম আছে, সেই জায়গার সেই যে প্রমাণগুলো আছে স্ত্রী যে ইনকামের, সেটা তো আপনাকে জোগাড় করতে হবে। এছাড়া আমাদের উপর যখনই কোনো মেনটেনেন্স মামলা হয় আমরা কী করি, আমরা সবসময় বলতে থাকি আমাদের যে পয়েন্টগুলো আছে সেটা নিয়ে আমরা লাফাতে থাকি। মানে বলতে থাকি আমার দেখুন ইনকাম নেই, আমার বাবা মার ওষুধের খরচা, আমার ভাই বোনের পড়াশোনার খরচা, এত যে লাইবিলিটি ইএমআই চলছে, এগুলো নিয়ে আমরা কোর্টে গিয়ে সে তার উপরই যত রকম আমাদের প্রচেষ্টা থাকে মেনটেনেন্সকে এড়িয়ে যাওয়া, সেটা করি। সেটা তো অবশ্যই করবেন, আমি বলছি না এই প্রক্রিয়াটা ভুল, কিন্তু এর সঙ্গে সঙ্গে যেটা প্রধান জায়গা সেটা হলো স্ত্রী যে অ্যাফিডেভিটটা দিয়েছে, স্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছে, সেটাকে সঠিকভাবে পর্যালোচনা করা, চুলচেরা বিশ্লেষণ করা যে স্ত্রী কোথায় ভুল করেছে। তো স্ত্রী দেখুন 17-18 সালের আইটিআর রিটার্ন দিয়েছে, তারপরে কিন্তু আর কোনো আইটিআর রিটার্ন দেয়নি, বা তারপরে কিন্তু কোনো প্রেজেন্ট যে ইনকাম আছে তার ইনকাম বেড়েছে না কমেছে তার কিন্তু আর কোনো রকম সে সঠিকভাবে কোনো পে স্লিপ না ফর্ম 16 কিছু দিয়েছে, মানে তার ইনকাম বেশিও হতে পারে। তো এই জায়গাটা কিন্তু আমরা কেউ খুব একটা ভাবি না, কিন্তু আমরা কি করি কোর্টে গিয়ে আমাদের যেই ইনকেপেবিলিটির জায়গা আছে, আমরা সক্ষম নই, সেটাকে বেশি করে প্রদর্শন করতে থাকি। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এটাও করতে হবে যে স্ত্রী ইনকাম করে, স্ত্রীর একটা ইনকামের জায়গা আছে, কোথায় কোথায় ভুল করেছে, সে তার ইনকামটাকে নীল দেখিয়েছে, তো তার যে সত্যি সত্যি কোনো ইনকাম আছে সেই এভিডেন্সেসগুলো জোগাড় করতে হবে। সে যে মিথ্যে বক্তব্য রেখেছে সেই যে তথ্যগুলো আছে সেগুলোকে আমাকে জোগাড় করতে হবে, এগুলি তো এভিডেন্স। কোর্টে গিয়ে কিন্তু আপনার যেই ধরুন বক্তব্যগুলো হয়তো সত্যি, কিন্তু সেগুলোর কিন্তু খুব একটা মূল্য নেই যতক্ষণ পর্যন্ত তার সপক্ষে আপনি কোনো প্রমাণ পেশ করতে পারছেন, সেটাই কিন্তু আপনি এই যে মেনটেনেন্সের ক্ষেত্রে কিন্তু আপনি এড়িয়ে যেতে পারেন। তাই আপনাকে মেনটেনেন্স যদি মনে হয় যে না ক্যান্সেল করাবো, রিজেক্ট করাবো, তাহলে কিন্তু স্ত্রীর ইনকাম আছে, স্ত্রী নিজের ভরণ পোষণ যোগ্য ইনকাম করছে, সেটাই কিন্তু প্রমাণ করতে হবে। এবং স্ত্রী বর্তমান কোনো ইনকাম সার্টিফিকেট দিয়েছে নাকি, বা স্ত্রী পে স্লিপ দিয়েছে নাকি, বা স্ত্রী আইটিআর রিটার্নের কোনো সার্টিফিকেট পেশ করেছে নাকি, এগুলো কিন্তু কুটি কুটি দেখতে হবে। সঙ্গে সঙ্গে সেই আইটিআর রিটার্নে কত টাকা তার, যদি হয়তো সে ট্যাক্স দেয়নি, ট্যাক্স ফাইল করেনি, হয়তো তার ট্যাক্স জায়গায় আসেনি, কিন্তু সেই আইটিআর ফিল আপ করেছে নাকি, রিটার্ন সাবমিট করেছে নাকি, বা সে তার যে ইনকাম আছে সেটা ভরণ পোষণ যোগ্য নাকি, এইসব জায়গাগুলো তো আপনাকে দেখতে হবে। সঙ্গে সঙ্গে ধরুন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেল, এবার চলে যাওয়ার পর সে কোন কারণে চলে গেল, কারণ কি দর্শালো, সেই কারণের সপক্ষে কি তার কাছে কোনো প্রমাণ আছে, সে কি কোনো কেস করেছে, কেসের জাজমেন্ট কী হয়েছে, বা সে কি কোনো এর আগে কোনো আপনার নামে কোনো কমপ্লেন করেছে থানায়, তার কাছে কোনো প্রমাণ আছে, সে কোনো ওমেন কমিশনে হোক, সে হিউম্যান রাইটসে হোক, কোনো জায়গায় কোনো কমপ্লেন করেছে যে তার উপর অত্যাচার হয়েছে, বিয়ের প্রথম থেকে বলছে অত্যাচার হয়েছে, তো বিয়ের প্রথম দিকে ধিক্কার বা কোনো একটা সময় সেই কোনো জেনারেল ডায়েরি কেস করা, এগুলো আপনার নামে করেছে। শুধু মুখে বলে দিলাম যে আমার উপর অত্যাচার হয়েছে, সেটা বললে তো হবে না। ফিজিক্যাল টর্চার হয়েছে, ফিজিক্যাল টর্চার হয়েছে মানে ফিজিক্যালি সে অ্যাসল্ট হয়েছে, তো অ্যাসল্ট হওয়ার সপক্ষে কি তার কাছে কোনো মেডিকেল সার্টিফিকেট আছে, কোনো প্রেসক্রিপশন আছে, হসপিটালে কখনো ভর্তি হয়েছে, বা হসপিটালে ভর্তি হলে ডিসচার্জ সামারিতে কি সেরকম কোনো চোটাঘাতের কথা আছে যেটা স্বামীর থেকে সে পেয়েছে, বা তার আদার যারা ফ্যামিলি বা ইনলজ আছে তাদের থেকে সে সেই আঘাতপ্রাপ্ত হয়েছে, এগুলো কি আছে? এইসব জিনিসও কিন্তু দেখতে হবে। সে তো তার বক্তব্য রাখবেই, কিন্তু সেই বক্তব্যের ডেট টাইম, সে সময় সে কোথায় ছিল, বা কোন পরিপ্রেক্ষিতে এই কেসটা সে লজ করেছিল, বা তার জাজমেন্ট কী আছে। দেখুন একটা কেস তো লজ হতেই পারে, কিন্তু সেই কেসটা কি কনভিকশন হয়েছে না সেই কেসটা থেকে অ্যাকুইটাল পেয়েছেন, সেগুলো কিন্তু দেখার বিষয় আছে। বা কেসটা কি চলছে এখনও, যখনই কোনো কেসের প্রিপারেশন নেবেন সেগুলো কিন্তু দেখে নেবেন। এছাড়া একটা কথা বলি, ধরুন আপনার স্ত্রী আপনাকে কোনো রিজনেবল গ্রাউন্ডস না দেখিয়ে, কোনো রকম কোনো যথার্থ কারণ না দর্শে চলে গেল, ঝগড়া হলো চলে গেল, তো এরপরে আপনার স্ত্রীকে আপনি যখন এই চিঠি পাঠাচ্ছেন, লিগাল নোটিশ পাঠাচ্ছেন, ফিরে এসো, বা যখন সেকশন 9 হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে যখন রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের কেস করছেন, এবং এই কেসের স্ত্রী সঠিক কারণ দর্শাতে না পেরে তার এগেনস্টে ডিগ্রি পাস হচ্ছে যে সেই যাতে স্বামীর সঙ্গে এসে ফিরে আসে এবং ম্যাট্রিমোনিয়াল হাউস অর্থাৎ শ্বশুরবাড়িতে এসে থাকে, এরকম একটা অর্ডার পাস হলো, কিন্তু সে কমপ্লাই করছে না, সে এখনও ফিরছে না, সেই নন কমপ্লায়েন্স রিপোর্ট আপনি কোর্টকে পাঠাচ্ছেন। তো এইসব যে প্রমাণগুলো আছে, এগুলো তো কিন্তু আপনার যে ইন্টেনশন যে ভালো ছিল, আপনি স্ত্রীকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, স্ত্রী যথার্থ কারণ দর্শাতে পারেনি, এগুলো কিন্তু একটা কোর্টে বলার জায়গা আছে। আর মেনটেনেন্স কেসে কিন্তু এগুলো খুব বড় ম্যাটার করে। তাই আমি বলছি, যখনই স্ত্রী
আপনাকে ছেড়ে চলে যাবে, তখন কিন্তু এই রেস্টিটিউশন অফ কনজুগাল একটা কেস করে রাখবেন, আর সেইটা কিন্তু আপনার পরবর্তীকালে যদি মেনটেন্যান্স মামলা হয় তাহলে কিন্তু আপনার কাজে আসবে। আশা করি আপনাদের যে ধারণা ছিল যে মেনটেন্যান্স কেস করলেই মেনটেন্যান্স দিতে হবে, এই ধারণাটাকে ভুল প্রমাণিত করেছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটা সম্বন্ধে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মেনে অ্যান্সার দেওয়ার। আর এই ইনফরমেশনটাকে সবার সঙ্গে যদি মনে হয় শেয়ার করি, সবাইকে জানার সুযোগ করে দিই, তাহলে অবশ্যই সবার সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবেন। আজকে আসছি, ভালো থাকবেন। আর একটা কথাই সবসময় যেটা বলি সেটা হলো, যখনই কোনো লিগাল স্টেপ নেবেন একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই অগ্রসর হবে। নমস্কার, ধন্যবাদ।